ঐতিহাসিক রাঢ়বঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল বিষ্ণুপুর। বিষ্ণুপুরের উত্থান শুরু হয় সপ্তদশ শতকে রাজা আদিমল্লের মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করার মাধ্যমে। প্রায় ৮০০ বছর ধরে মল্ল রাজাদের আমলে মল্লভূমি বিষ্ণুপুরের নানাবিধ উন্নতি হয় এবং এই সময় থেকেই সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে বিষ্ণুপুরের এগিয়ে চলা শুরু হয়। বিষ্ণুপুরের সঙ্গে আমাদের পরিচিতি টেরাকোটা মন্দিরের হাত ধরে। তবে শুধু টেরাকোটা মন্দিরের কারুকার্য নয়, কলকাতা থেকে একটু দূরেই যে বিষ্ণুপুরের মতো একটা হেরিটেজ ডেস্টিনেশন আছে, তার জন্য পর্যটক হিসাবে আমরা খুবই সৌভাগ্যবান। ছোটবেলা আমরা বইয়ের পাতায় পড়েছিলাম বিষ্ণুপুরকে বলা হয় টেরাকোটার শহর, আর এখন সেই টেরাকোটার শহর চাক্ষুষ করতে চলেছে। বিষ্ণুপুর যেন লুকোনো রত্ন, যা আমাদের প্রত্যেকের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। আসুন আজকে আমার সাথে আপনারাও ভার্চুয়ালি যাত্রায় অংশ নিন। আর ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যারা আগামী দিন বিষ্ণুপুর বেড়াতে যাবেন তাদের জন্য। আজকে আমি বিষ্ণুপুর যাব হাওড়া স্টেশন থেকে 18011 চক্রধরপুর এক্সপ্রেসে করে। তার জন্য আমি প্রথমে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। রাতের বেলায় শিয়ালদা স্টেশনের আলোকসজ্জা কিন্তু অসাধারণ লাগে। গাড়িতে করে শিয়ালদা থেকে চলে আসলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আসলো 20 নম্বর প্ল্যাটফর্মে। আমি যেদিন ট্রেনে করে গেছিলাম তখন ট্রেন ছাড়তো রাত 12টা 5-এ। এখন টাইম চেঞ্জ করে রাত 11টা 35-এ ছাড়ে। যথারীতি 12টা 5-এই ট্রেন ছাড়ল। আমাদের যাত্রাপথের মোট দূরত্ব 200 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা 53 মিনিট। মাঝখানে পড়বে মোট 8টি হল্ট স্টেশন। নির্ধারিত সময় থেকে 19 মিনিট লেটে আমাদের ট্রেন বিষ্ণুপুর ঢুকছে। এখন ভোর 3:49 মিনিট। ট্রেন আমাকে নামিয়ে দিয়ে সে চলল তার আপন গন্তব্যের দিকে। ভোরের আলো না ফোটা পর্যন্ত আমরা স্টেশনে অপেক্ষা করব। A few moments later. ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 5:30। আমার সফর সঙ্গীকে দেখুন, বেঞ্চের ওপর ঘুমিয়ে গেছে। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আসলাম বিষ্ণুপুর ফরেস্টটা একটু ঘুরে দেখার জন্য। এবার সকাল সকাল একটা টোটো রিজার্ভ করে নিয়ে বিষ্ণুপুর ফরেস্ট ঘুরতে বেরোলাম। এই টোটোতে করেই আমরা সমস্ত বিষ্ণুপুরটা ঘুরব। এখন যে ব্রিজটা আপনারা দেখছেন, এটি হচ্ছে মল্লরাজ বীর হাম্বির সেতু। যেহেতু বিষ্ণুপুর একটি মন্দির প্রধান হেরিটেজ ডেস্টিনেশন, তাই এই অঞ্চলের বেশিরভাগ দর্শনীয় স্থানই ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ মন্দির বিশেষ। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। সূর্যের আলো কিন্তু ভালোভাবে ফোটেনি। আমরা এসে পৌঁছালাম পোড়ামাটির হাটে। উল্লেখ্য, প্রতি শনি ও রবিবার
এখানে পোড়ামাটির উপকরণ নিয়ে হাট বসে, সাথে থাকে হস্তশিল্পের অন্যান্য জিনিসও। সেই সাথে এখানে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী সাঁওতালি নাচেরও ব্যবস্থা থাকে। হাটের একেবারে শেষ প্রান্তে আছে টেরাকোটার জোর মন্দির। যেহেতু আমরা সকালবেলাতেই ভ্রমণে বেরিয়েছিলাম, তাই মন্দিরের প্রবেশদ্বার কিন্তু বন্ধ ছিল। জোর মন্দির থেকে এবারে আমাদের গন্তব্য রাধা গোবিন্দ মন্দির। একরত্ন শ্রেণীর এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান বিশিষ্ট আয়তাকার দালান। এর ঠিক পশ্চাতেই রয়েছে গর্ভগৃহের প্রবেশদ্বার। 1726 সালে রাজা কৃষ্ণ সিংহের আমলে এটি নির্মিত হয়। দু মিনিট সামনে হাঁটিলেই রাধা মাধব মন্দির পড়বে। যথাযথ সংরক্ষণের অভাবে দেওয়ালের বহু ভাস্কর্য নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরের সামনে একদিকে আছে নাট্যমঞ্চ, আর অন্যদিকে আছে তুলসী মঞ্চ। 1737 খ্রিস্টাব্দে মল্লরাজ কৃষ্ণ সিংহের স্ত্রী রানী চূড়ামণি দেবী এটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটিও একরত্ন শ্রেণীর। রাধা মাধব মন্দিরের একেবারে পাশে আছে আরেকটি টেরাকোটার মন্দির, কালাচাঁদ মন্দির। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই একরত্ন শৈলীর মন্দিরটি নিম্ন ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত এবং এর চারিদিকেই ত্রিখিলান প্রবেশপথ সহ ভিতর বারান্দা আছে। মন্দিরের ছাদের কেন্দ্রস্থলে একটিমাত্র সপ্তরথ চূড়া আছে এবং এর চতুর্দিকে রয়েছে একখিলান বিশিষ্ট উন্মুক্ত তোরণ। মন্দিরের লরিলফে খোদিত কৃষ্ণলীলায় প্রধানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বিভিন্ন পৌরাণিক দেবতা এবং নর্তকদের অলঙ্করণও রয়েছে। মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় 1656 খ্রিস্টাব্দে নির্মিত হয়। 1914 সালের 19শে জুন এই সৌধটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। কালাচাঁদ মন্দির থেকে এবার আমার দর্শনীয় স্থান হলো নন্দলাল মন্দির। মন্দিরের কোনো প্রতিষ্ঠা লেখ নেই, কিন্তু মন্দিরের শৈলী ও অন্যান্য সাধারণ বিষয় পর্যবেক্ষণ করে অনুমান করা হয় যে মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের কোন এক সময় নির্মিত হয়েছিল। এই মন্দিরটিও একরত্ন শৈলীর মন্দির। টোটোতে চেপে এবার যাব বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের দিকে। যাওয়ার পথেই দেখতে পেলাম দলমাদল কামান, যা মল্লভূমির গর্বের প্রতীক। কামানটির দৈর্ঘ্য 12 ফুট 5 ইঞ্চি। এটি মধ্যযুগের ভারতবর্ষের শ্রেষ্ঠ কয়েকটি কামানের মধ্যে অন্যতম। 1742 থেকে 1751 সালের সময়কালে মারাঠা ভাস্কর পণ্ডিতের বর্গী বাহিনী ক্রমাগত বাংলা আক্রমণ করে বিষ্ণুপুর সহ সমগ্র বাংলাকে মন্দার মুখে ঠেলে দিয়েছিল। শেষবারের প্রতিরোধের সময় হতাশ রাজা হাল ছেড়ে দিয়ে নগর দেবতা মদনমোহনের শরণ নিলেন। ভক্তের ভগবান স্বয়ং দলমাদলে অগ্নিসংযোগ করে বর্গী বিতরণ করেন বলে স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এবং এইভাবেই এই মহাশক্তিশালী কামানের নামকরণ হয় দলমাদল, অর্থাৎ শত্রু বিনাশক। কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম বিষ্ণুপুর রাসমঞ্চে। এখানকার প্রবেশ মূল্য জন প্রতি 25 টাকা করে। 1600 খ্রিস্টাব্দে স্থাপিত বীর হানিফরের শাসনকালে এই মঞ্চ বর্তমানে বিষ্ণুপুরের সব থেকে পুরাতন স্থাপত্যের নিদর্শন। রাসমঞ্চের স্থাপত্যশৈলী অন্য সকল মন্দিরের থেকে আলাদা। সম্ভবত গোটা ভারতে এই শৈলীর অন্য কোনো নিদর্শন নেই। রাসের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের মূর্তি এই মঞ্চে নিয়ে আসা হয় এবং দর্শকরা ঘুরে দেখতে পারেন। এখান থেকে পঞ্চরত্ন শ্যামরায় মন্দির যাওয়ার পথে পড়বে গুমঘর। গুমঘর একটি ছোট্ট টিলার উপর অবস্থিত সুবিশাল বর্গাকার জানালাবিহীন এক কাঠামো। মনে করা হয় আগে এটি কারাদণ্ডাগার হিসাবে ব্যবহৃত হতো। আমরা পৌঁছে গেলাম শ্যামরায় মন্দিরে। মন্দিরটি পোড়া ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে শ্রেষ্ঠ ধরা হয়। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি স্থাপন করেন। ইটের তৈরি এই মন্দিরটির ছাদটি
চতুর্ভুজাকার বাঁকানো চাল ছাদ আকৃতির এবং 5টি চূড়া বিশিষ্ট। মাঝের চূড়াটি 8টি করিডোর দিয়ে ঘেরা অষ্টভুজ আকৃতির। মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের জীবনের নানান গাথার নিদর্শন দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের গন্তব্য হল জোরবাংলা মন্দির। টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল জোরবাংলা মন্দির বা কেষ্টরায় মন্দির। এই শৈলীতে মন্দিরের দুটি ভাগ পাশাপাশি অবস্থিত এবং প্রায় একই রকম দেখতে। মন্দিরের দেওয়ালগুলোতে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্যও দেখা যায়। কেষ্টরায় মন্দিরের একেবারে বাঁ পাশে এই দিকে আছে রাধাশ্যাম মন্দির। একরত্ন এই মন্দিরটি তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে। অঙ্গসজ্জায় ব্যবহৃত হয়েছে চুনাপাথর। 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি স্থাপন করেন। এখনও মন্দিরের গায়ে আঁকা ভাস্কর্যে কিছুটা পঙ্খের আবরণ বর্তমান রয়েছে। মন্দিরে এখনও নিয়মিত পূজার্চনা করা হয়। রাধাশ্যাম মন্দিরের একেবারে সামনে আছে মৃন্ময়ী মায়ের মন্দির। বর্তমানে বিষ্ণুপুরের কুলদেবী হলেন এই মৃন্ময়ী মা। মহা ধুমধামের সাথে এখানে দুর্গাপুজো হয়ে থাকে। বিগ্রহের ছবি তোলা কিন্তু নিষেধ রয়েছে। এখান থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার সামনে পড়বে গড় দরজা। শহরটিকে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য একসময় বিষ্ণুপুরের চারদিকে উঁচু প্রাচীর ছিল। সেই দেওয়ালের সেরকম কিছু অবশিষ্ট কিন্তু নেই। শুধু ল্যাটেরাইটের তৈরি একটি ছোট এবং একটি বড় দরজা আছে। তৎকালীন সৈন্যবাহিনীরা এখানে পাহারা দিতেন এবং শুধুমাত্র এই দরজাগুলো ব্যবহার করেই অধিবাসীরা বিষ্ণুপুরে যাওয়া আসা করতে পারতেন। 17 শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ এটিকে নির্মাণ করেছিলেন। বিষ্ণুপুরে আছে আরও একটি অত্যাশ্চর্য জিনিস। হ্যাঁ, আমি পোড়ামাটির রথের কথাই বলছি। এটির অবস্থাও কিন্তু খুবই ভগ্নপ্রায়। এবার আমাদের দর্শনীয় স্থান হল মদনমোহন মন্দির। মল্লরাজাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরের সম্মুখভাগে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, নৃত্যরত দল এবং কিছু সাধকদের দেখা যায়। খিলানের উপরের অংশে যুদ্ধের দৃশ্য এবং নিচের অংশে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। শিলার ফলক অনুযায়ী এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ নির্মাণ করেন। মন্দিরের সামনের এই দোকানগুলিতে টেরাকোটার বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। এরপর আমাদের গন্তব্য হবে বিষ্ণুপুরের আরেক প্রাচীন মদনগোপাল মন্দিরে। 1665 খ্রিস্টাব্দে রাজা বীরসিংহের স্ত্রী রানী শিরোমণি এটি নির্মাণ করেন। মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। মন্দিরের পিছনে মার্কেটের মধ্যে একটি জায়গায় মদনগোপালের রথও রয়েছে। বিষ্ণুপুরের প্রতিটি মন্দিরের পিছনে আছে স্থানীয় বিশ্বাস ও লোকাচারের গল্প এবং প্রতিটি মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য একে অপরের থেকে আলাদা। তাই পর্যটকদের এখানে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসা উচিত। বিষ্ণুপুর কিভাবে পৌঁছবেন? কলকাতা থেকে সড়কপথে বিষ্ণুপুর যেতে চাইলে ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি বাস পেয়ে যাবেন। সময় লাগবে 5 ঘন্টা মতো। ট্রেনে করে যেতে চাইলে হাওড়া কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেন পেয়ে যাবেন। সব থেকে সুবিধা হয় আপনি যদি আরণ্যক এক্সপ্রেস কিংবা রূপসী বাংলা এক্সপ্রেস ধরেন। বিষ্ণুপুরে থাকার জন্য অনেক হোটেল এবং লজও কিন্তু রয়েছে, যেমন সোনার বাংলা লজ, উদয়ন লজ, হোটেল লক্ষ্মী পার্ক, হোটেল অন্নপূর্ণা ইত্যাদি। রয়েছে বেশ কিছু গেস্ট হাউস এবং হোমস্টে। বিষ্ণুপুর কখন যাবেন? গরমকালে বিষ্ণুপুর না যাওয়াই ভালো। তাপমাত্রা খুবই বেশি থাকে। তবে বছরের অন্যান্য সময়ে, বিশেষত পুজোর সময় কিংবা শীতকালে বিষ্ণুপুর উৎসবের সময় যেতে পারেন। বিষ্ণুপুরে কি খাবেন? বিষ্ণুপুরে বড় কোনো রেস্টুরেন্ট বা নির্দিষ্ট কোনো বিখ্যাত খাবারের দোকান সেভাবে কিন্তু নেই, কিন্তু ঘরোয়াভাবে রান্না করা খাবার দাবার কিন্তু সব জায়গাতেই পাবেন। বিষ্ণুপুরে মেচা সন্দেশ, প্যারা এবং পোস্তর বড়া বিখ্যাত। সুযোগ পেলে অবশ্যই খেয়ে দেখা উচিত। তাহলে আর কি, সময় পেলেই ঘুরে আসুন বিষ্ণুপুর থেকে। খুঁজে পান ঐতিহাসিক সোনার বাংলার একটি ঝলক। ভিডিওটি কেমন লাগলো লিখে কিন্তু জানাতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন।
আর এরকমই ভ্রমণ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।